শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই হচ্ছে শেষ খেলা। তিনি কিন্তু শেষ খেলা খেলবেই, যত ওনাকে নিয়ে আলোচনা না হোক। ওনার খেলা উনি ঠিকই খেলতেছে। সময় মতো লাস্ট মিনিটে কিভাবে গোল করতে হবে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর থেকে কেউ ভালো জানে না। এই সিচুয়েশনে নির্বাচনের আগেই ইউনূস সরকারের পতন ঘটতে পারে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইউনূস সরকারের পতন এই নির্বাচনের আগেই পতনও ঘটতে পারে এরকম কোনো শোনা যাচ্ছে। বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকে তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা লেভেল 3 স্তরের, মানে লেভেল 3 লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশেহারা অবস্থা। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে। এখন ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ। আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সমাবদ্ধ ছিল গত কয়েকদিনে, তা এখন রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সারা বাংলাদেশে অসংখ্য বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে তারা খুব দ্রুত রাজপথ দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলে আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে এবং খুব দ্রুতই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ শক্তি দেখাবে। এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন পাল্টা ধাক্কা দেবে যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে হবে না কিছু অবশিষ্ট। যাক, চমৎকার লাগছে বিষয়টা। বাঁচতে চাইলে ঐক্য, আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। রাশেদ কিন্তু মাঝে মধ্যে অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বিগত সময়টাতে রাষ্ট্রপতিকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কেন? কিছুদিন ধরে রাষ্ট্রপতিকে নিয়ে কোনো মিডিয়াতে আলোচনা নেই, কোনো রাজনৈতিক দলের মধ্যে আলোচনা নেই। রাষ্ট্রপতি কি এতই গুরুত্বহীন হয়ে পড়লো, নাকি রাষ্ট্রপতি ভিতরগতভাবে অনেক কিছুই করছে আমরা জানতে পারছি না বা মিডিয়াতে প্রচার করা হচ্ছে না? আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু নর্মাল রাষ্ট্রপতি না। তার কথার টিউন, তার অ্যাটিটিউডে বোঝা যায় তিনি একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করে আজকে তিনি এই জায়গায় পৌঁছেছে। তিনি এই কথা প্রায় জায়গায় বলে থাকে। আর এই রাষ্ট্রপতিকে কথিত সমন্বয়করা অপমান করেছে, মনে করেছে রাষ্ট্রপতি বল্লা টাইপসের একজন লোক, বলে কয়ে তাকে পদত্যাগ করানো যায়, বলে কয়ে তাকে অপমান করানো যায়। আজকে একটা কথা বলি, যে সকল সমন্বয়করা এই রাষ্ট্রপতিকে অপমান করেছে, ব্যঙ্গাত্ম করেছে, যেই করেছে, রাষ্ট্রপতি যদি বেঁচে থাকে সেটার ফল তাদের ভোগ করতেই হবে। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই হচ্ছে শেষ খেলা। তিনি কিন্তু শেষ খেলা খেলবেই, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যতই ইনভিজিবল রাখুক, যতই ওনাকে নিয়ে আলোচনা না হোক, ওনার খেলা উনি ঠিকই খেলতেছে। সময় মতো লাস্ট মিনিটে কিভাবে গোল করতে হবে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর থেকে কেউ ভালো জানে না। যারা ওনার সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি জিনিস। আর যারা চ্যাংরা পলাপান, অনেকে ওনার সম্পর্কে ধারণা নেই, তারা অনেক কিছুই বলেছে, এখনো হয়তো বলতে পারে। কিন্তু আমি 100% এটা শিওর দিয়ে বলতে পারি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বসে থাকার লোক না। উনি যতই কোণঠাসা থাকুক, যতই প্রেশার ওনাকে রাখা হোক, উনি ওনার কাজগুলো ঠিকভাবে করছে এবং সময় মতো সেটা ডেলিভারি দিবে এবং পাক্কা গোল হবে। কেউ সেটা ঠেকাতে পারবে না, যত বড় গোলকিপার হোক, যত বড় খেলোয়াড় হোক। এটা আপনারা এই কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সকল কিছু পরিলক্ষিত হবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক ভালো কিছু আসতেছে, এটা আপনারা শিওর থাকেন। অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মী রাজপথে কিন্তু নেমে গিয়েছে। প্রত্যেকটা জেলায় প্রত্যেক দিন বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল হচ্ছে, উপজেলা তো সেটা ছড়িয়ে পড়বে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা হুঙ্কার দেওয়ার পরে কিন্তু এটা দমাতে পারছে না। এগুলো এমনি এমনি হচ্ছে না। একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে সকলেই বিতর্কতভাবে জড়িত থাকার ফলে কিন্তু এগুলো করতেছে। আর তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। আওয়ামী লীগকে ভালোবাসে বললে হবে না। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি শুধু আওয়ামী লীগের মধ্যে নাই, প্রত্যেকটা দলের মধ্যে কেউ না কেউ আছে। তাই আওয়ামী লীগ হারিয়ে যাক, কেউ চায় না যে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ এসেছে। সকলেই চাই আওয়ামী লীগ যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাস ছিল, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করুক। কিন্তু আওয়ামী লীগ রাজপথে থাকুক, বাংলাদেশের রাজনীতিতে ভিজিবল থাকুক। তাই রাষ্ট্রপতি যেটা করার সেটা করছে, এটা আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু সময় মতো রাষ্ট্রপতি ঠিকই গোল করে দিবে, এটা আপনারা লিখে রাখেন। এখন তিনি ক্ষমতায় আছেন ইউনূস সাহেব, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বলছে যে ইউনূস হলো অবৈধ সরকার। এখন ইতিমধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলছেন যে
মনে রাখেন আপনারা কিন্তু নির্বাচিত সরকার নয়। এটার অর্থ কি? এটার অর্থ এটা দাঁড়ায় যে আপনারাও অবৈধ সরকার। মানে তিনি একটু ঘুরাইয়া বলছেন আর কি, মানে একটু ভদ্রতা করছেন, আওয়ামী লীগ তো সোজা বইলা দিতেছে। এখন এটা এক ধরনের হুমকিও। এখন ইউনূস সাহেব কয়দিন সরকারে আর থাকতে পারবেন নাকি পারবেন না, এটা নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছে। যদিও এক পক্ষে বলতেছে আরো 3 বছর থাকা দরকার, আরো 5 বছর থাকা দরকার, কিন্তু আদৌ তিনি যে বলছেন 2026 জুনের মধ্যে তিনি ভোট দিয়ে দিবেন, দিয়ে চলে যাবেন, এটা আদৌ হবে কিনা, না আর আগেই চলে যেতে হতে পারে। এখন ইউনূস সরকারের অনেক সফলতা আছে, আবার ব্যর্থতাও আছে। যেমন এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই, মানে এখনো খারাপ অবস্থায় আছে। অনেক অস্ত্র উদ্ধার করা যায় নাই, সংখ্যালঘু নির্যাতন ইস্যু আছে, ভারত ইস্যু আছে। আবার সাফল্য আছে যে তারা বিশেষ করে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে রাখতে পারছেন, আর্থিক খাতগুলোকে মোটামুটি চাঙ্গা করতেছেন। এখন কঠিন চ্যালেঞ্জের মুখে যেটা সরকার, সেটা হলো সংস্কার এবং নির্বাচন। এতদিন যে সংস্কার করতেছেন, সংস্কার তো আদৌ তেমন কিছুই হয় নাই। এবং এটা কোন দিন তারা করবেন, আদৌ করতে পারবেন কিনা, তারপর নির্বাচন। এখন নির্বাচনে তারা এখনো পর্যন্ত ডিসিশন আসতে পারেন নাই, আওয়ামী লীগকে রাখবেন, 14 দলকে রাখবেন, জাপাকে রাখবেন, নাকি তারা নিজেরা প্রশ্নবিদ্ধ হবেন। এবং তারা যদি তাদেরকে না রাখেন, তাহলে আন্তর্জাতিক কমিউনিটিও তাদের কাছ থেকে ছুটে যেতে পারে। এবং এই সরকারের পিছনে আন্তর্জাতিক কমিউনিটি একটা বড় ব্যাপার। এখন সরকার বুঝতেছে যে আওয়ামী লীগ বা 14 দল জাপায়াতকে রাখা দরকার, কিন্তু তারকে হুমকি দামকি দিতেছে নাগরিক জামাত সহ কিছু দল। এটা ছাড়াও এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, ইউনূস মোদী বৈঠকের পর অনেকেই ভাবছিলেন সম্পর্ক ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখন কি দেখতে পারতেছি যে ভারত বাংলাদেশে আবার নতুন খেলা শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং আহত সমস্যার সমাধান হয় নাই। এখন এইদিকে আওয়ামী লীগ আবার সোচ্চার হয়ে উঠছে, এবং এটাও ইউনূসের জন্য হুমকি। খোদ রাজধানীতে, উত্তরায়, বাতুল মোকাররম, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এখন সবকিছু মিলিয়ে ইউনূস বিরোধী উত্তাপ যেমন বাড়ছে, ইউনূসের পক্ষের লোকও আছে। এখন কেউ কেউ মনে করছেন নির্বাচন যতই কাছে আসবে আওয়ামী লীগ ততই মাঠে নামবে, এবং এটা ছাড়াও নির্বাচন যতই কাছে আসবে আওয়ামী বিরোধীদের দ্বন্দ্ব ততই বাড়বে পদ নিয়ে, ভাগবাটোয়ারা নিয়ে, এবং অলরেডি তাদের মধ্যে যে কোনো ঐক্য নেই এটাও সবাই জানে। এখন এই সিচুয়েশনে নির্বাচনের আগে ইউনূস সরকারের পতন ঘটতে পারে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এখানে সেনাবাহিনীর একটা পার্ট আছে, সেটা হলো উল্লেখযোগ্য। তবে ইউনূস সরকারের পতন এই নির্বাচনের আগেই মানে হবে না, এটা এই বিষয়টা বলা যায় না বা এটা উড়িয়ে দেওয়া যায় না। এখানে এখনো সম্ভাবনা রয়েছে, এবং ইউনূস সরকার নির্বাচন করার আগে পতনও ঘটতে পারে, এরকম শোনা যাচ্ছে এবং আশঙ্কা আছে। আমেরিকা অথবা যুক্তরাজ্য আমি দেখছি তারা যখন কোনো সতর্ক বার্তা দেয় কোনো দেশে, এরপরে কোনো কিছু ঘটে। সর্বশেষ যুক্তরাজ্যের একটা সতর্ক বার্তা ছিল যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কন ইস্যুতে, কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি 32-এ। ঘটলো কিনা এটা কিন্তু একটা আলোচিত ঘটনা ছিল। এর মাঝখানে এবার মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকেই তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে, সতর্কবার্তা লেভেল 3 স্তরের, মানে লেভেল 3 লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে। বাংলাদেশের চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে 3 স্তরীয় অথবা লেভেল 3 সতর্কবার্তা জারি করেছে। তো কেন বলা হয়েছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তথ্যসূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল 3 এবং লেভেল 4 যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা বলছে, যদিও 24 সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ অস্থিরতা কিছুটা কমেছে, রাইট নাও মাঝখানে তুলনায় একটু বেটার আছে, তবুও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আছে। শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া রাজধানীর বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা, মাদক পাচারের মতন অপরাধের ইস্যুটাও এখানে রাখা হয়েছে। এছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়েও তারা একটা নোট দিয়েছে। আমার মনে হয় যে এবারের ঘটনাটা পার্বত্য অঞ্চল দিয়েই ঘটবে। ভারতের সাথে আমাদের যে বৈরী সম্পর্ক রাইট নাও, পার্বত্য অঞ্চল নিয়ে তাদের যে বিভিন্ন বক্তব্য, বা বাংলাদেশে ঢুকেও দেখলাম কৃষককে ধরে নিয়ে গেছে, তাদের দেশের নাগরিক, এগুলো নিয়ে আমাদের সরকার আবার এখন একটু চুপচাপ কথা বলে না। তো এখানে বিভিন্ন ধরনের হুমকি আছে, পাহাড়ে কেএনএফ থেকে শুরু করে কুকি চীন সহ আরো অনেক ধরনের সংগঠন, তারা কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে খুঁজে পাচ্ছে। বিশেষভাবে তারা বলছে যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই অঞ্চলে লেভেল 4 এর ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। তার মানে এটা ওভার সিরিয়াস। এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায়
মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনি বুঝতে পারছেন, লেভেল 1 হচ্ছে হালকা, লেভেল 3-4 হচ্ছে একটা ফাইনাল স্টেপ, যেটা চট্টগ্রামের ক্ষেত্রে লেভেল 4 আর সারা বাংলাদেশে লেভেল 3 দেওয়া হয়েছে। বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এসব এলাকায় গুলি বিস্ফোরণ, সহিংস রাজনৈতিক কর্মসূচির মতন ঘটনাও ঘটে থাকে। এখানে স্টেট ডিপার্টমেন্ট একটা খোঁচা কিন্তু মাইরা দিচ্ছে, এটা খেয়াল করেন কিনা আমি জানি না। আই রিপিট, আমি আবার বলি তাহলে আপনাদের আবার কানে আটকাবে। বলছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এই শব্দটা একটা পেচকি মারা শব্দ। আচ্ছা, এসব এলাকায় গুলি বিস্ফোরণ এবং অনেক ধরনের ঘটনাই ঘটছে। তবে কক্সবাজার এবং সিলেটের বেলায় তাদের বক্তব্য হচ্ছে যে নিষেধাজ্ঞা নেই, তবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেও একটা কিন্তু নোট দেওয়া আছে যে পূর্ব অনুমতি নিতে হবে। তো সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটা পারসেপশন আসতে পারে। যেমন ধরুন, আওয়ামী লীগের হঠাৎ করে রাজপথে মিছিল বড় হওয়া, বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে নামার ঘোষণা, জামাতও থমকে আছে, ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক, মিয়ানমারের আরাকান গোষ্ঠী আমাদেরকে গুতাচ্ছে, সবকিছু মিলাইয়া দেশি বিদেশি যে কোনো একটা ঘটনা আমার কাছে মনে হচ্ছে ঘটবে। আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশেহারা অবস্থা। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে, খুলনা থেকে, ঢাকা থেকে, তারপরে চট্টগ্রাম থেকে, এবং আরো দিনকে দিন বাড়ছে। যত বেশি ঝটিকা মিছিলের তৎপরতা বাড়ছে, পুলিশ রীতিমতো দিশেহারা অবস্থা। তারা খুঁজে বেড়াচ্ছে যে কারা মিছিল করলো, কিভাবে করলো। এখন এই ঝটিকা মিছিল প্রতিরোধ করা খুব কঠিন, এটা অনেকটা গেরিলা কায়দায়। মানে এমন যেমন একটা চট্টগ্রামে একটা মিছিলের সময় শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হিসাব করেছে প্রথম আলো 1 মিনিট 11 সেকেন্ড। 1 মিনিট 11 সেকেন্ডের মধ্যে একটা মিছিল যদি হয়ে যায় এবং দ্রুত এটা ফেসবুকের সেটা মানে ভিডিও চিত্র আকারে ফেসবুকে চলে আসে, এটা কেমনে ঠেকাবে? তারপরে দক্ষিণ গেট থেকে আওয়ামী লীগ কার্যালয়, সব মিলে 3-4 মিনিট। এই সময়ের মধ্যে পুলিশ খবর পেয়ে সেই জিনিসগুলিকে প্রতিরোধ করা তো কঠিন। খুলনাতে আজকে একইভাবে ঝটিকা মিছিল। এখন ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ। সর্বশেষ যে খবর সেটা হচ্ছে খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা কর্মীদের খুঁজছে পুলিশ। রোববার সকাল 7:30টার দিকে, দেখেন 7:30, তাও টাইমটা দেখেন, 7:30টায় তো তখন অনেকে ঘুমে থেকে ওঠে না। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।